ওকে, আমরা রিজিউম করছি। গর্ডন গ্রোথ মডেলের মাল্টিপল কিছু ইউজ আছে। ইউজ বলতে ইন এডিশন টু দ্য ভ্যালুয়েশন যেটা আমরা আগে বলেছি, সেটা ছাড়াও আমরা ফান্ডামেন্টাল বা জাস্টিফাইড পিই এটা ক্যালকুলেট করতে ব্যবহার করি। সো জাস্টিফাইড বা ফান্ডামেন্টাল পিই বলতে আমরা কি বুঝি? আমরা তো ট্রেইলিং পি বা ফরওয়ার্ড পি এটার সাথে পরিচিত। বা যেখানে আমরা বলেছি আপনার ট্রেইলিং পি তে আমরা বলেছি যে কারেন্ট মার্কেট প্রাইস এটার সাথে আমরা এটা ডিভাইড করছি কি দিয়ে? আপনার অ্যানুয়ালাইজড আর্নিংস এটা দিয়ে ডিভাইড করছি। এটাকে আমরা বলছি ট্রেইলিং পি। আর ফরওয়ার্ড পি তে আমরা বলছি যে এরকম ফিউচার আর্নিংস কে আমরা ডিভাইড করছি। আ এখন আমরা যে অ্যাপ্রোচটা দেখাচ্ছি সেটাকে আমরা বলছি যে জাস্টিফাইড পি। সেটা মানে হচ্ছে আ instead of relying on the market price, আমরা যাচাই করার চেষ্টা করব কোম্পানির যে ফান্ডামেন্টাল ইস্যুস গুলো আছে বা কোম্পানির যে ফান্ডামেন্টাল ভেরিয়েবলস গুলো আছে, সেটার বেসিসে কোম্পানির পি কত হওয়া উচিত। সেটা হচ্ছে বেঞ্চমার্ক আমাদের জন্য। ফর এক্সাম্পল কারেন্ট মার্কেট পি হচ্ছে ১০। আচ্ছা, বললাম যে ১৮। বাট আমি জাস্টিফাইড পি ক্যালকুলেট করলাম। জাস্টিফাইড পিই সেটা ক্যালকুলেট করলাম 20। এখন আমি কি বলতে পারবো? যে স্টক ইস রিলেটিভলি আন্ডার ভ্যালুড অর ওভার ভ্যালুড? জাস্টিফাইড বলছি 20, বাট কারেন্ট পি হচ্ছে 18। আন্ডার ভ্যালুড বলতে পারবো, আন্ডার রিলেটিভলি ভ্যালুড। আন্ডার ভ্যালুড। এখন কথা হচ্ছে এই বেঞ্চমার্কটা ক্যালকুলেট করা যায় ইউজিং দ্য গর্ডন গ্রোথ মডেল। এখন আমরা সেই অ্যাপ্রোচটা দেখাবো যে কিভাবে আমরা গর্ডন গ্রোথ মডেলকে ইউটিলাইজ করে আমরা জাস্টিফাইড আপনার পি গুলো ক্যালকুলেট করতে পারি। রিমেম্বার আমরা যখন মার্কেট বেসড ভ্যালুয়েশন এ যাব তখন আমরা জাস্টিফাইড বা ট্রেইলিং পি গুলো বেশ ইউজ করব। বাট এখানে আলোচনার জন্য আমাদেরকে একটু ইউটিলাইজ করা লাগছে। ফর এক্সাম্পল আ আমরা গর্ডন গ্রোথ মডেল অনুযায়ী প্রাইস বলতে কি বলছিলাম? প্রাইস বলতে আমরা বলছিলাম যে D1 ডিভাইডেড বাই R মাইনাস G। ওকে? এখন আমরা এই প্রাইসকে যদি নেক্সট পিরিয়ডের আর্নিংস দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা বা দুটো সাইডকে নেক্সট পিরিয়ড আর্নিংস দিয়ে ডিভাইড করছি, তখন আমরা এটা পাই। ইউ আন্ডারস্ট্যান্ড যে আমরা ১ম থেকে কিভাবে আসছি? আমরা কি দিয়ে ডিভাইড করেছি? নেক্সট পিরিয়ড বা ফরওয়ার্ড আর্নিংস দিয়ে ডিভাইড করেছি। ওকে। এখন দিস ইস এ ডেফিনিশন অফ ফরওয়ার্ড পি। মানে এটা কিন্তু ফরওয়ার্ড পি, তাই তো? এটা ফরওয়ার্ড পি। আর এইখানে যেটা দেখতে পাচ্ছি আ নেক্সট পিরিয়ড এর ডিভিডেন্ড ডিভাইডেড বাই নেক্সট পিরিয়ড আর্নিংস। ডাজ ইট লুক লাইক এ পে আউট রেশিও? এটা পে আউট রেশিওর মতো দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এই আ পে আউট রেশিও এটাকে দেন আমরা যেটা করি সেটা হচ্ছে 1 মাইনাস বি লিখি। এখানে বি ইকুয়ালস টু হচ্ছে রিটেনশন রেট। আমরা কি জানি যে 40% যদি পে আউট রেশিও হয়, রিটেনশন রেট কত? রিটেনশন রেটের কথা শুনেছি? The amount of earnings company retains itself, right? For harvesting future growth. তাহলে আমরা এই 1 মাইনাস বি, এখানে বি ইজ ইকুয়াল টু কি? বি ইজ ইকুয়াল টু হচ্ছে রিটেনশন রেট। তো যেটা এখানে লিখতে চাইছি সেটা হচ্ছে
যেটা এখানে লিখতে চাইছি সেটা হচ্ছে আপনার 1 মাইনাস বি আর এখানে আর মাইনাস জি আর এটা কি হবে পি নট ডিভাইডেড বাই E1 তাহলে এটা হচ্ছে জাস্টিফাইড ফরওয়ার্ড পি মিনিংটা বুঝতে পেরেছেন এটার মিনিং কি জাস্টিফাইড ফরওয়ার্ড পি ডেরিভেশনটা ক্লিয়ার কিভাবে আসছি আচ্ছা নেক্সটটা দেখাই সেটা হচ্ছে আপনার যেটা আমাদের ট্রেলিং পি এটা জাস্টিফাইড কিভাবে ক্যালকুলেট করব আচ্ছা পি নট ইকুয়াল টু আমরা কি পেয়েছি ডি নট ডিভাইডেড বাই 1 প্লাস জি ডিভাইডেড বাই আর মাইনাস জি এখন আমি যদি দুটো সাইডকে কারেন্ট আর্নিংস দিয়ে ডিভাইড করি এখানে পাবো কি ডি জিরো ডিভাইডেড বাই ই নট প্লাস 1 প্লাস মাল্টিপ্লাইড বাই 1 প্লাস জি আর এখানে কি আর মাইনাস জি সো এটা একটু আগে যেটা বলছিলাম যে পে আউট রেশিও তাহলে এটা ইকুয়াল টু কি লিখতে পারি ডি নট ডিভাইডেড বাই ই নট কে আমরা কি লিখতে পারি 1 মাইনাস বি বি ইজ ইকুয়াল টু আমি কি বলেছি রিটেনশন রেট আর এখানে কি আছে 1 প্লাস জি আর নিচে কি আছে আর মাইনাস জি এখন আপনাকে যদি বি দেওয়া থাকে জি দেওয়া থাকে আর দেওয়া থাকে আপনি কি ক্যালকুলেট করে ফেলতে পারবেন জাস্টিফাইড পি জাস্টিফাইড ট্রেলিং পি এখন আপনার কাজ হচ্ছে জাস্টিফাইড ট্রেলিং পি এর সাথে অ্যাকচুয়াল ট্রেলিং পি কম্পেয়ার করা আর জাস্টিফাইড ফরওয়ার্ড পি এর সাথে অ্যাকচুয়াল ফরওয়ার্ড পি ক্যালকুলেট করা এখন এখানে কিছু কোশ্চেন আছে ফলো আপ কোশ্চেন সেটা আপনি ডিসকাশন যখন একটু রিড আউট করবেন তখন পাবেন সেটা হচ্ছে একটা গ্রোয়িং কোম্পানির জন্য লিডিং পি বড় হবে নাকি ট্রেলিং পি বড় হবে লিডিং বলতে আমরা ফরওয়ার্ড পি এর কথা বলছি লুক এট দিস টু কোনটা বড় হবে একটা গ্রোয়িং কোম্পানির জন্য other things remaining same any guess ট্রেলিং হ্যাঁ ট্রেলিং পি ট্রেলিং পি বড় হবে একটু কি আমরা এক্সারসাইজ করে দেখবো জি স্যার আচ্ছা ট্রেলিং পি তে আমরা কি লিখেছি 1 মাইনাস বি আচ্ছা না এটা লিখেছি ফরওয়ার্ড পি তে তাই না আর মাইনাস জি এটা হচ্ছে জাস্টিফাইড ফরওয়ার্ড পি আর জাস্টিফাইড ট্রেলিং পি তে আমরা কি লিখেছি 1 মাইনাস বি ইনটু কি হবে এখানে 1 প্লাস জি 1 প্লাস জি আর আর মাইনাস জি সো আমি কিছু নাম্বার প্লাগ ইন করি b is equal to say 30 r is equal to 10% g is equal to 5% ওকে এখন ক্যালকুলেট করেন তো এখানে কত হবে 70 আর এখানে কি হবে 0.7 হবে স্যার 0.05 হবে না আর এখানে কি হবে 70 multiplied by 1.05 is it 1.05 divided by 0.05 কোনটা বড় হবে ট্রেলিং জাস্টিফাইড পি বড় হবে স্যার ট্রেলিং জাস্টিফাইড পি বড় হবে এটা বড়
ট্রেলিং আসতেছে 14.7 7 এটা 14.7 আর এটা no sir so forward 14 point ফরওয়ার্ডটা 14 পয়েন্ট আর আর আচ্ছা 14.7 ট্রেলিং trailing 14.7 ট্রেলিং হচ্ছে 14.7 ঠিক আছে আর জি, sir. ফরওয়ার্ড হচ্ছে 14 হুম তাহলে আমাদের এই কোশ্চেনটা আনসার কি trailing justified p এর ভ্যালু বড় হবে হ্যাঁ আর ফরওয়ার্ড পে কি হবে স্মলার হবে জি স্যার ঠিক আছে ওকে সো এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে সেটা আপনার কাজে লাগবে আমরা মাত্র যে এক্সারসাইজটা করলাম জাস্টিফাইড পি ক্যালকুলেট করব সেটা ক্যালকুলেশনের এক্সারসাইজ আছে সেটা ইউজ করবেন আচ্ছা নেক্সট ইস্যু হচ্ছে আপনার গর্ডন গ্রোথ মডেল নিয়ে সেটা হচ্ছে আপনার আদার কম্পোনেন্ট যদি দেওয়া থাকে ইজ ইট পসিবল যে আপনি আর ক্যালকুলেট করতে পারবেন কিনা আর ক্যালকুলেট করতে পারবেন কিনা সো আনসার হচ্ছে পারা যাবে ইট ইজ সিম্পল যে d0 ইন্টু 1 প্লাস জি এটা আমরা এখানে কি লিখছি আর মাইনাস জি এখানে আমরা লিখছি পি নট আর এটা এখান থেকে আমরা বলছি যে এখানে আর ক্যালকুলেট করা যাবে কিনা বাকি জিনিসগুলো যদি দেওয়া থাকে ঠিক আছে আনসার হচ্ছে যাবে সো যখন আপনি এটা ইকুয়েশন রিঅ্যারেঞ্জ করতে যাবেন তখন আপনি যে দুটো কম্পোনেন্ট পাবেন সেই দুটো দেখতে এরকম দেখাবে এখন এই দুটো কম্পোনেন্টকে আপনাকে একটু সেপারেটলি বুঝতে হবে যে এই দুটো কম্পোনেন্ট কি ইন্ডিকেট করে এটাকে বলা হয় ডিভিডেন্ড ইল্ড ডিভিডেন্ড ডিভাইডেড বাই আমরা এটার কথা মনে হয় আগে বলেছিলাম ফাইন্যান্সিয়াল রেশিও ক্লাসিফিকেশনে কারেন্ট ডিভিডেন্ড ডিভাইডেড বাই কারেন্ট মার্কেট প্রাইস এটাকে বলা হয় কি ডিভিডেন্ড ইল্ড আর এখানে আপনি যেটা জি পাচ্ছেন এটাকে আমরা বলি ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনের ইল্ড বা আমরা একটু আগে বলছিলাম জি নট অনলি রিফ্লেক্টস দ্য ডিভিডেন্ড গ্রোথ রেট ইট অলসো রিফ্লেক্টস দ্য ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন রেট আচ্ছা সো এটার এক্সারসাইজ হচ্ছে এটা নেক্সট আমরা মাল্টি স্টেজ ডিভিডেন্ড গ্রোথ মডেল এটার সাথে আমরা পরিচিত আমরা 3 স্টেজ ডিভিডেন্ড গ্রোথ এর কথা শুনেছি যেখানে সাধারণত প্রথম স্টেজে একটা হাইয়েস্ট গ্রোথ রেট থাকে সেকেন্ড স্টেজে রিলেটিভলি কম থার্ড স্টেজে আরো কম একটা ডিভিডেন্ড গ্রোথ রেট থাকে এভাবে এটা ল্যাডার টাইপ সো এটাকে আমরা বলি প্রথমটাকে বলি গ্রোথ ফেজ সেকেন্ডটাকে বলি ট্রানজিশন কেন ট্রানজিশন এটা হচ্ছে এখানে যেটা ম্যাচিওর ফেজে গ্রোথ রেট কমে আসবে এটার মধ্যকার ট্রানজিশন সো এই পিরিয়ডে যেটা থাকে দ্যাট ইজ অ্যাবনরমালি হাই এবং এখানে আমাদের এই সময়ে যখন আমার অ্যাবনরমালি হাই গ্রোথ রেট থাকে তখন আমাদের ফ্রি ক্যাশ ফ্লোস ইজ লাইকলি টু বি নেগেটিভ যখন আমাদের অ্যাবনরমালি হাই গ্রোথ রেট এখানে আমরা যে গ্রোথ রেটের কথা বলছি আচ্ছা এটা কোম্পানি গ্রোথ আর ডিভিডেন্ডের গ্রোথের মধ্যে একটা তফাৎ আছে সেটা হচ্ছে এখানে আমরা যে গ্রোথ রেটটা লিখেছি এটা হচ্ছে ডিভিডেন্ডের গ্রোথ রেট আর এখানে আমরা যে আলোচনাটা করছি এটা হচ্ছে কোম্পানির যে গ্রোথ ফেজ আছে সেটা সো রিয়েলি কোম্পানির ডিভিডেন্ডের এই গ্রোথ ফেজ এর সাথে কোম্পানির যে গ্রোথ রেট কানেক্টেড সেটা হচ্ছে যখন কোম্পানির ডিভিডেন্ড বেশি থাকে বা কোম্পানির যখন ডিভিডেন্ড এই ফেজে বা প্রথম ফেজে কোম্পানির ডিভিডেন্ড কম থাকে বাট কোম্পানির গ্রোথ রেট অনেক বেশি থাকে নেক্সট হচ্ছে আপনার কোম্পানি যখন ম্যাচিউর ফেজে চলে যায় তখন কোম্পানি হিউজ অ্যামাউন্ট অফ ডিভিডেন্ড দিয়ে থাকে দেন এর মধ্যেকার একটা ট্রানজিশন আছে বাট কোম্পানি যখন অ্যাবনরমালি হাই গ্রোথ রেটে বিলং করে
তখন কোম্পানির ইউজুয়ালি ফ্রি ক্যাশ ফ্লোস টু ফার্ম, ফ্রি ক্যাশ ফ্লোস টু ইকুইটি এগুলো নেগেটিভ থাকে। কারণ কোম্পানি যে ক্যাশ ফ্লো জেনারেট করে সেটা হচ্ছে কোম্পানির যে রিকোয়ার্ড ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এটা অনেক বেশি থাকে। সেইজন্য কোম্পানি যে ডিভিডেন্ড দিতে পারে সেটা ইউজুয়ালি কম থাকে। এইজন্য বলছিলাম যে অ্যাপল ২০১১ র আগে কখনো ডিভিডেন্ড দেয় নাই বিকজ দে ইনভেস্টেড হেভিলি ইন দ্য গ্রোথ and nowadays they spend cash flows for paying dividend because the growth opportunities has become lower. আর এরপরে যে ফেজটা there is the transition phase obviously your growth rate becomes little bit slow down, normal হয়ে যায়, কিছুটা normal হয়ে আসে এবং your capital expenditure requirement is slowing down. বাট এই সময় যেহেতু আপনার ক্যাপিটাল এক্সপেন্ডিচার কম হচ্ছে, আপনার ক্যাশ ফ্লোস বেশি আছে, সো ইউ are likely to pay higher dividend. সো আপনার ডিভিডেন্ড পে আউট রেশিও বাড়তে থাকে। ম্যাচিউর ফেজে যেটা হয় আপনার যেটা কস্ট অফ ইকুইটি যেটা আমরা মাত্র ক্যালকুলেট করছিলাম আর কোম্পানির শেয়ার হোল্ডার্সরা যেটা রিটার্ন অন ইকুইটি পেয়ে থাকে এই দুটো সেম হয়ে যায়। আর কোম্পানির যখন গ্রোথ ফেজে থাকে তখন কোম্পানির ইউজুয়ালি রিটার্ন অন ইকুইটি যেটা শেয়ার হোল্ডার্সরা পায় সেটা সাধারণত কম থাকে রিলেটিভ টু দ্য রিকোয়ার্ড রিটার্ন অন ইকুইটি, এটা থাকে। বাট ম্যাচিওর ফেজে গিয়ে এই দুটো সেম হয়ে যায়। আর এটা অ্যাট্রাকটিভ যখন কোম্পানির ROE is greater than the R. ওকে, সো এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এন্ড আমরা যেটা ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে ভেরি এক্সক্লুসিভ নিউ থিং দেখবো সেটা হচ্ছে যেটাকে আমরা বলি আপনার 2 স্টেজ ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল, বাট এটাকে আমরা 2 স্টেজ ডিভিডেন্ড মডেল যেটার সাথে আমরা পরিচিত সেটা হচ্ছে ইনিশিয়াল একটা হায়ার ডিভিডেন্ড রেট থাকে, তারপর ডিভিডেন্ডের রেটটা লোয়ার হয়ে যায়। এখন এখানে বড় ধরনের একটা অ্যাজাম্পশন আছে যেটা লিটল বিট কনফিউজিং। এখানে যে একটা বড় ধরনের ডিভিডেন্ড রেট ড্রপ করলো, সে এতদিন 8% করে দিত, আপনাকে হঠাৎ করে বলা হচ্ছে যে ফ্রম ইয়ার 4 ইট উইল বি 3%। এখান থেকে 8% থেকে যে 3% এর শিফটটা, এই শিফটটা কি অ্যাব্রাপ্ট একটা শিফট না? হোয়াট ডু ইউ থিংক? বলা হলো ইয়ার Yes, 1 sir. থেকে ইয়ার 3 পর্যন্ত ডিভিডেন্ড গ্রো করলে 8% এ, ইয়ার 4 থেকে ইয়ার এন্ড দেয়ার আফটার গ্রো করবে 3% এ। এই যে শিফটটা, এই শিফটটা একটা অ্যাব্রাপ্ট শিফট এবং এই শিফটটা রিয়েলিস্টিক না। এখন কথা হচ্ছে তাহলে কোন শিফটটা রিয়েলিস্টিক? সো ইট হ্যাজ বিন ফাউন্ড দ্যাট এরকম একটা শিফট যদি হয় তাহলে দ্যাট ইজ মোর রিয়েলিস্টিক। তার মানে 8% ছিল, 8% থেকে ওভারনাইট 3% এ যায় নাই, এটা আস্তে আস্তে 7, 6, 5, 4 এভাবে 3 তে আসলো। সো হুইচ ওয়ান লুকস মোর রিয়েলিস্টিক? তো মোটা করে তো দাঁতে চোখা লাগে। যেটা লিনিয়ারলি ড্রপ করলো সেটা, তাই তো? Yes, sir. So, আচ্ছা। তো এই অ্যাপ্রোচটাকে বলা হয় এইচ মডেল। এই অ্যাপ্রোচটাকে কি বলা হয়? কে গেছে এই অ্যাপ্রোচটাকে বলা হয় এইচ মডেল। H model. আমরা 1 স্টেজ, 2 স্টেজ, 3 স্টেজ ডিভিডেন্ড গ্রোথ মডেলের সাথে পরিচিত, আমরা এইচ মডেলের সাথে পরিচিত না। সো এটা আমরা একটা এক্সারসাইজ করব। Okay, this one. So basic 2 stage model looks like this. আর H model looks like this. So H model আমরা যেটা দেখিয়েছি সেটা 3 stage model ছিল, 3 stage H model.
এখানে এটা হচ্ছে 2 স্টেজ H মডেল। কথা না বললে, কথা বলার প্রয়োজন না হলে একটু মিউট রাখবেন। আচ্ছা। সো এখানে এই সময়টা পর্যন্ত আমরা দেখছি যে কোম্পানির এই সময়টা পর্যন্ত এটাকে আমরা বলছি লিনিয়ারলি ডিক্লাইনিং। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেজ। আর এই সময়টাকে বলছি আমরা সেকেন্ড স্টেজ। আর আমি একটু আগে যেটা ড্র করেছি যেখানে এটা ছিল, তখন এটা হতো ফার্স্ট স্টেজ, এটা হতো সেকেন্ড স্টেজ, এটা হতো থার্ড স্টেজ। ওকে? সো আমি H মডেলের একটা এক্সারসাইজ দেখাবো। তারপর আমরা এই ইকুয়েশনটা বোঝার চেষ্টা করব, যেটা H মডেলের ইউজ কিভাবে আমরা করব। So for exam purpose, H model is very crucial and testable. ঠিক আছে? Because it is new to you. So এখানে আমরা বলছি যে কোম্পানি হাই রেটে ডিভিডেন্ড দিচ্ছে এবং এই পিরিয়ডটাকে আমরা বলছি সুপার নরমাল পিরিয়ড। বাট এরপরে যখন রেট স্লো হয়ে আসলো, এটাকে আমরা বলছি নরমাল রেট। আচ্ছা, আমরা একটা এক্সারসাইজ দেখি, তারপর আমাদের কাছে ব্যাপারটা মোর ডাইজেস্টেবল হবে। আচ্ছা, company currently pays dividend 1.37 euro. Initial dividend growth rate is too high to 24%. বলা হচ্ছে ডিক্লাইনিং লিনিয়ারলি। আপনাকে কোশ্চেনে বলা হবে না এই প্রবলেমটা H মডেলের প্রবলেম, আপনাকে এই টার্মটা ফাইন্ড আউট করতে হবে লিনিয়ারলি। বোঝা গেছে? আর যে প্রবলেমগুলোর সাথে আপনি পরিচিত, ওখানে লিনিয়ার কোনো শব্দ আপনি পাবেন না। Linearly during a 12-year period to a final and perpetual growth rate of 6%. তাহলে ফার্স্ট স্টেজে ফার্স্ট স্টেজে 24%, এখান থেকে এটা কত পার্সেন্টে ড্রপ করলো? 6% ড্রপ করলো। বাট এখান থেকে যে সময়টা লাগলো, এই সময়টা হচ্ছে 12-year পিরিয়ড। আমাকে এস্টিমেট করতে বলা হয়েছে ভ্যালু কত হবে। ওকে, তাহলে আমরা একটু চেষ্টা করি। সো সেই চেষ্টায় যাওয়ার আগে আমরা একটু ইকুয়েশনে বোঝার চেষ্টা করি। ইকুয়েশন ইজ রিলেটিভলি simple if you can stick to it. প্রথম কথা হচ্ছে যতটা স্টেজ ততটা পার্টস থাকে ইকুয়েশনে। সো আপনার যদি 3টা স্টেজ থাকতো, যেহেতু 3টা গ্রোথ রেট থাকতো, তাহলে 3টা পার্ট থাকতো। এখানে যেহেতু 2টো স্টেজ, এখানে আপনার ইকুয়েশনে 2টো পার্ট আছে। এটা একটা পার্ট, এটা একটা পার্ট। আচ্ছা, ডিনোমিনেটর দুটো পার্টের সেম না? ডিনোমিনেটর আমরা কি লিখছি? Yes, sir. আর মাইনাস জি এল। আচ্ছা, এল কি এইচ কি, এই দুটো একটু বুঝি। এল কি, এস কি? এল হচ্ছে লার্জ, এস হচ্ছে স্মল। বোঝা গেছে? তাহলে গ্রোথ রেট যেটা লার্জ সেটা জি এল, আর গ্রোথ রেট যেটা স্মল সেটা জি এস। এটাই কি? Yes, sir. একটু আবার বলার চেষ্টা করি, আমি মিস্টেক করেছি। আপনার জি এল মানে হচ্ছে যেটা লং টার্মের গ্রোথ রেট সেটা। জি মানে হচ্ছে যেটা লং টার্মের গ্রোথ রেট সেটা। আর এস মানে হচ্ছে যেটা শর্ট টার্মের গ্রোথ রেট সেটা। তো এখানে যেটা ডিনোমিনেটর, সেই ডিনোমিনেটরে যেটা জিএল দেখতে পাচ্ছেন, সেই জিএলটা কি ইন্ডিকেট করছে? Long term. গ্রোথ রেট। এখন আমাকে বলেন শর্ট টার্মে গ্রোথ রেট বড় হয় নাকি লং টার্মে গ্রোথ রেট বড় হয়? যে রেটটা ফর এভার থাকে সেই রেটটা বড় হয় নাকি শর্টার পিরিয়ড ইনিশিয়াল রেটটা বড় হয়? কোনটা বড় হয়? শর্ট রানটা বড় হয়।
শর্ট রানটা বড় হয়, লং রানটা ছোট হয়, এবং দিস ইজ কোয়াইট রিয়েলিস্টিক। ইজ ইট রিয়েলিস্টিক? Yes, কোনটা রিয়েলিস্টিক? লং রানেরটা ছোট হওয়া রিয়েলিস্টিক, স্যার লং রানেরটা ছোট হবে, শর্ট রানেরটা বড় হবে। রাইট। তাহলে আমাদের ডিনোমিনেটরকে আমরা ডাইজেস্ট করতে পেরেছি। Yes, sir. পোর্শনে ডিনোমিনেটর সেম। আচ্ছা, এখন প্রথম পোর্শনে আমরা যেটা নিউমারেটর দেখতে পাচ্ছি, দ্যাট ইজ কোয়াইট ফ্যামিলিয়ার টু আস। ইনিশিয়াল ডিভিডেন্ড মাল্টিপ্লাইড বাই 1 প্লাস গ্রোথ রেট। এখন কোন গ্রোথ রেটটা? Long term. লং রানে গ্রোথ রেটটা, ঠিক আছে। এরপর দেখি ইনিশিয়াল ডিভিডেন্ড ডি নট, এইচ এর কথায় পরে আসছি, মাল্টিপ্লাইড বাই জিএস মাইনাস জিএল। এখানে জিএস মানে কোন গ্রোথ রেটটা? Short term. শর্ট শর্ট রানে রানের গ্রোথ রেট মাইনাস লং রানে গ্রোথ রেট। এখন এই ভ্যালুটা কি সবসময় পজিটিভ আসবে কিনা? এই ডিফারেন্সটা Yes. সবসময় পজিটিভ আসবে কিনা যদি আপনি রিয়েলিস্টিক থাকেন? Yes, sir. এই ভ্যালুটা সবসময় পজিটিভ আসবে। যেটা বাকি আছে সেটা হচ্ছে এইচ মানে কি? এইচ মানে হচ্ছে যে পিরিয়ডটা ট্রানজিশন পিরিয়ড, এই পিরিয়ডটার অর্ধেক। যে পিরিয়ডটা ট্রানজিশন পিরিয়ড, এই পিরিয়ডটার অর্ধেক। বোঝা গেছে? Yes, sir. আচ্ছা, একটু পরে আমরা যে প্রবলেমটা সলভ করতে যাব সেটাতে ট্রানজিশন পিরিয়ড হচ্ছে 12 ইয়ার। তাহলে 12 ইয়ারের অর্ধেক কত? 6 years. 6। এখন কথা হচ্ছে হঠাৎ করে অর্ধেক এই শব্দটা কিভাবে আসলো, হাফ কিভাবে আসলো এখানে? রাইট। আচ্ছা, আমরা কি ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলার সাথে পরিচিত? ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলার সাথে পরিচিত? Yes, আচ্ছা, কি করা হয়? হাফ ইনটু ভূমি গুণ হাফ ইনটু বেস ইনটু হাইট। ওই হাফ থেকে এই হাফ আসছে। বোঝা গেছে? লিনিয়ারলি যখন ডিক্লাইন করে তখন এটা একটা কি ক্রিয়েট করে? একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করে। ওখান থেকে এই হাফটা আসছে। বোঝা গেছে? Yes, sir. ওকে। আচ্ছা, তাহলে আমরা একটু এক্সারসাইজটা করার চেষ্টা করি। প্রথম হচ্ছে আমাদের যেটা লাগবে, ইনিশিয়াল ডিভিডেন্ড কত? ইনিশিয়াল ডিভিডেন্ড হচ্ছে 1.37। এটার সাথে আমরা কি মাল্টিপ্লাই করব? 1 প্লাস কোন গ্রোথ রেটটা মাল্টিপ্লাই করব? Long term growth. লং টার্ম গ্রোথ রেট। লং টার্ম গ্রোথ রেট কত? 6%. 6%। আচ্ছা, এরপর নিচে আমাদের কি থাকে? Cost of equity. কস্ট অফ ইকুইটি হচ্ছে 10%। মাইনাস কি হবে? শর্ট রান গ্রোথ রেট না লং রান গ্রোথ রেট? Long run growth. লং রান গ্রোথ রেট হচ্ছে কত পার্সেন্ট? 6%। 106. Yes, আচ্ছা, sir. এখানে কি হবে? প্লাস না? প্লাস। Yes, sir. আর এখানে ডিনোমিনেটর কি থাকবে? সেম লিখে ফেলবো না? Same. আচ্ছা, এখানে প্রথমে 1.37, এই দুটো কি সেম না? আচ্ছা, এইচ এর জায়গায় কি হবে? 12 6. ডিভাইডেড বাই 2. 2। আর এখানে কি হবে? Short run minus long run growth. 24 মাইনাস 0.06। বোঝা গেছে? লিখেছি সব ঠিক মতো? Yes, sir. এটা যখন আপনি ক্যালকুলেট করবেন তখন আপনি 73.7 পাবেন। ওকে, সো দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ এইচ মডেল। এখন আমরা যদি এটাকে 3 স্টেজে আনতে চাই, এইচ মডেলকে যদি আমরা 3 স্টেজে আনতে চাই তাহলে কেমন দেখাতে পারে?
প্রথম স্টেজে এতটুকু কনস্ট্যান্ট, তারপর সেকেন্ড স্টেজটা লিনিয়ারলি ডিক্লাইনিং, থার্ড স্টেজটা এরকম। আর কনভেনশনাল যে 3 স্টেজের সাথে আমরা পরিচিত সেটা দেখতে কিরকম? এরকম না? Is it? Yes, sir. এটা কিন্তু 3 স্টেজ, বাট দিস ওয়ান ইজ এ সেকেন্ড ভার্সন। এখানে আমাদের কি ইউজ করতে হবে? এইচ মডেলটা ইউজ করতে হবে। আমরা একটু আগে যে ক্যালকুলেশনটা করলাম সেই ক্যালকুলেশনে আমরা করেছি এতটুকু পার্টে ক্যালকুলেশন। এখন যদি 3 স্টেজে লিনিয়ারলি থাকে তখন আমাদের এই পার্টের জন্য কি করতে হবে? আবার একটা বিগিনিং একটা পার্ট থাকবে, তাই না? বোঝা গেছে? সো সেটার অ্যাপ্লিকেশন পাবেন এখানে। আর আপনার এক্সারসাইজ গুলো করবেন ভালোভাবে। এটা আমরা চাইলে এক্সেলেও করতে পারি। এক্সেলে ভ্যালুস গুলো বসিয়ে এক্সারসাইজ গুলো দেখবেন। আমরা এখানে একটা ব্যাপার দেখাচ্ছি, সেটা হচ্ছে লাস্টের পিরিয়ডে যেটা প্রাইস থাকে বা এট দ্য এন্ড অফ দ্য হোল্ডিং পিরিয়ড যে প্রাইসটা থাকে সেই প্রাইসটা যদি আপনার ডিরেক্টলি বলা না থাকে, আপনাকে যদি এভাবে বলা থাকে যে প্রাইস আর্নিংস রেশিও, এটার বেসিসে বলা থাকে, তখন আপনি কি করবেন? দিস ওয়ান। আচ্ছা, an analyst is reviewing the valuation of DuPont. Can you recall this company? As of the beginning of October 2007, when DD is selling 50, current price is 50. In the previous year, DuPont is paid 1.48 dividend that analyst expects to grow at a rate of 10% annually for the next 4 years. 4 years grow করবে কত পার্সেন্ট রেটে? 10% করে। তাহলে 1.48 হচ্ছে কারেন্ট। At the end of year 4, the analyst expects the dividend to equal to 40% of the earnings per share and the trailing P for the DD to be 14. এটা হচ্ছে 4 বছর পর আপনার ডিডি এই প্রাইসে ট্রেড হবে। If required return on DD common stock is 10.5%, calculate the per share value of DD common stock. এখন আমাদের কি ক্যালকুলেট করতে হবে? কারেন্ট ডিভিডেন্ড হচ্ছে 1.48, তাহলে ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3, ইয়ার 4 এই চারটে পিরিয়ডে কি ক্যালকুলেট করতে হবে? ডিভিডেন্ড ক্যালকুলেট করতে হবে ইন দিস ওয়ে, সিম্পল। 1.48 multiplied by 1.010 to the power 1 to the power square to the power cube to the power 4. ইয়ার 4 এর শেষে গিয়ে আপনাকে ভ্যালু ক্যালকুলেট করতে হবে। ভ্যালু ক্যালকুলেট করতে গিয়ে আপনাকে যেটা কানেক্ট করতে হবে সেটা হচ্ছে পি রেশিওটা কানেক্ট করতে হবে। কিভাবে আপনি কানেক্ট করবেন? সো ইউ সি, আপনি এখানে যেটা পেয়েছেন, আচ্ছা এখানে বলা হয়েছে পি হবে 14, পি 14 আপনাকে আর্নিংস বের করতে হবে। আচ্ছা এখানে আচ্ছা আচ্ছা অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ইস্যু। এখানে আপনাকে এখানে 1.48 to the power into 1.10 to the power 4, এটা হচ্ছে আপনার ইয়ার 4 এর ডিভিডেন্ড এখানে।
ইয়ার 4 এর ডিভিডেন্ড এটা যদি আমরা ক্যালকুলেট করি এটা হচ্ছে 2.1669 এটা কোন পিরিয়ডের ডিভিডেন্ড? ইয়ার 4 এর ডিভিডেন্ড এটা কোন ক্যালকুলেশন থেকে আসছে? আপনাকে যেটা বলা হচ্ছিল যে 10% করে গ্রো করবে এরকম করে যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে ইয়ার 4 এ কত ডিভিডেন্ড পাবেন? 2.1669 এখন আপনাকে প্রাইসের ইয়ার 4 এর পরে প্রাইস কত হবে এটার এস্টিমেশনটা দেওয়া আছে, ডিরেক্টলি দেওয়া নাই। বলা হয়েছে যে ইয়ার 4 এর পরে ডিডি এই প্রাইসে ট্রেড হবে 14 পি রেশিওতে। কত পি রেশিওতে? 14 পি রেশিওতে। এখন পি রেশিও দিয়ে আমরা কি ক্যালকুলেট করতে পারি? এখন পি যদি 14 হয় এটা থেকে আমরা প্রাইস কিভাবে ক্যালকুলেট করতে পারবো? আমার হাতে যদি আর্নিংস থাকে, কি থাকে? আর্নিংস থাকে। এই আর্নিংসটা যদি থাকে আমি এই আর্নিংস দিয়ে যখন মাল্টিপ্লাই করব তখন আমি কি ক্যালকুলেট করতে পারবো? প্রাইস ক্যালকুলেট করতে পারবো। এখন তো আমার হাতে আর্নিংস নাই, তাহলে আমি প্রাইস কিভাবে ক্যালকুলেট করব ইয়ার 4 এর পরে? আনসার হচ্ছে আমাকে একটা রেলেভেন্ট ইনফরমেশন বলা আছে। আমাকে বলা আছে যে ইয়ার 4 এ আমরা যে ডিভিডেন্ডটা এস্টিমেট করছি that is equal to 40% of earnings. আমরা ইয়ার 4 এর শেষে গিয়ে যে ডিভিডেন্ডটা ক্যালকুলেট করছি that is 40% of earnings. তাহলে এই 2.1669 যে ডিভিডেন্ডটা আমি এস্টিমেট করেছি এটা আর্নিংস এর কত পার্সেন্ট? 40%. এটা যদি আর্নিংস এর 40% হয় তাহলে আর্নিংস এর 100% পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? 0.4 দিয়ে ডিভাইড করতে হবে না? 0.4 দিয়ে ডিভাইড করতে হবে। তার মানে আমি কি পেয়ে যাচ্ছি? আর্নিংস পেয়ে যাচ্ছি। যে আর্নিংসটা পেয়ে যাচ্ছি এটা সামথিং লুক লাইক দিস 5.4172। এখন আমি যখন এই 14 এর সাথে 5.4172 মাল্টিপ্লাই করব তখন আমি পেয়ে যাচ্ছি যে ইয়ার 4 এর পরে এই স্টকটা কত প্রাইসে মার্কেটে ট্রেড করা যাবে। দ্যাট ইজ দ্য 75.8404। রিমেম্বার এটা হচ্ছে 4 বছর শেষে গিয়ে মার্কেট প্রাইস। এখন আমি যখন প্রাইসিং করব তখন সবগুলো আমাকে কিসে নিয়ে আসতে হবে? প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে হবে। সো সবগুলো সাম আপ করে যখন প্রেজেন্ট ভ্যালু আনবো তখন আমরা কত পাবো? 56.72। 72. সো এই ব্যাপারটা খেয়াল রাখবেন। আপনাকে সবসময় হোল্ডিং পিরিয়ডের পরে ডিরেক্টলি প্রাইস নাও বলা থাকতে পারে। আপনাকে কিসের বেসিসে প্রাইস বলা থাকতে পারে? প্রাইস আর্নিংস রেশিও বেসিসে প্রাইস বলা থাকতে পারে। সো লাস্ট ওয়ান আমরা সাস্টেইনেবল গ্রোথ রেটের ব্যাপারে বলতে চাচ্ছি। গ্রোথ রেটের ব্যাপারে আমরা ক্লাসে কথা বলেছি। আমরা এই গ্রোথ রেটটা কিভাবে এস্টিমেট করব? আমরা যেটা বলেছিলাম এটা ক্লাসে বলেছিলাম যে আমার হাতে আমি যত ধরনের টুলস আছে, যত স্ট্র্যাটেজিস আছে সবকিছু ইউটিলাইজ করে আমি গ্রোথ রেটে আসতে পারছি না। কোম্পানির একটা ফান্ডামেন্টাল গ্রোথ রেট এস্টিমেট করা যায় বাই টেকিং দ্য ফান্ডামেন্টাল কম্পোনেন্টস। একটা হচ্ছে রিটেনশন রেট, আরেকটা হচ্ছে রিটার্ন অন ইকুইটি। সো থিংক অফ, আমি ক্লাসে আগে বলেছিলাম যে ইফ ইউ থিংক অফ যে কোম্পানি ইজ এ মেশিন, সেই মেশিনটা আপনাকে 15% করে রিটার্ন দেয়, যেটাকে আমরা বলছি রিটার্ন অন ইকুইটি। কত পার্সেন্ট করে রিটার্ন দেয়? 15% করে। তার মানে আপনি 1 টাকা ইনপুট দিলে এটা কত পার্সেন্ট রিটার্ন দিবে? 15% রিটার্ন দিবে বা 1.15 হবে। তো আইডিয়াটা হচ্ছে যত আপনি তাকে দিবেন, যত প্রপোর্শন তাকে দিবেন, মাল্টিপ্লাইড বাই সে এটা যত পার্সেন্ট রেটে হারভেস্ট করবে, এই দুটোর প্রোডাক্টকে আপনি বলতে পারেন সাস্টেইনেবল গ্রোথ রেট। এই দুটোর প্রোডাক্টকে আপনি কি বলতে পারেন?
sustainable growth rate. So এই গ্রোথ রেটটা দিয়েও আমরা সাস্টেনেবল গ্রোথ রেট বা গ্রোথ রেট এস্টিমেট করতে পারি। সামটাইমস ইউ উইল সি দ্যাট আপনি যে গ্রোথ রেট এস্টিমেট করছেন বা লং টার্মে কোম্পানির জন্য যে গ্রোথ রেট এস্টিমেট করছেন, তখন এটা একটা গুড ওয়ে অফ এস্টিমেশন হতে পারে। ঠিক আছে? সো এখানে একটা এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজটা একটু দেখবেন। সেখানে আপনি এই গ্রোথ রেট এস্টিমেশনের অ্যাপ্লিকেশন পাবেন। লাস্টলি আমাদের হাতে গ্রোথ রেটের একটা ডিকম্পোজিশন আছে, যেটাকে আমরা প্রাট ফর্মুলা বলি বা প্র্যাট বলি। সো ইট লুক লাইক যে আমরা ডিউপন্ট যেভাবে ডিকম্পোজ করেছিলাম ঠিক সেভাবে কাইন্ড অফ আমরা এখানে ওই ব্যাপারটাকে ইউজ করছি, যে জি ইকুয়াল টু যদি রিটেনশন রেট মাল্টিপ্লাইড বাই রিটার্ন অন ইকুইটি হয়, এটাকে আমরা আলটিমেটলি ৪টা কম্পোনেন্টে নিয়ে আসতে পারি। সেটাকে আমরা বলছি প্র্যাট বা প্রাট, যেটা আপনি বলেন। সো এই ৪টার কিভাবে আমরা নিয়ে আসছি, এই এখানে কি কি আছে? সো আপনি দেখেন, এখানে আমাদের প্রফিটেবিলিটি আছে, এখানে আমাদের অ্যাসেট টার্নওভার আছে, এখানে টি মানে কিন্তু আবার লিভারেজ। টি মানে কিন্তু লিভারেজ, আর আর মানে হচ্ছে আপনার রিটার্ন বা মার্জিন বা নেট প্রফিট মার্জিন, আর পি মানে হচ্ছে আপনার প্রফিটেবিলিটি। এইভাবে ৪টা ফ্যাক্টর আছে। সো এই ৪টা ফ্যাক্টরের ক্যালকুলেশন এক্সারসাইজ হচ্ছে এটা। লুক লাইক দিস এই এক্সারসাইজটা, যেটা বলছিলাম যে প্রফিট মার্জিন, অ্যাসেট টার্নওভার আর ফাইন্যান্সিয়াল লিভারেজ। সো এই ৪টা কম্পোনেন্ট দিয়ে আপনি গ্রোথ রেটকে দেখতে পারেন। সো দ্যাট ইজ অল অ্যাবাউট আমাদের ডিসকাউন্টেড ডিভিডেন্ড ভ্যালুয়েশন মডেলের ডিসকাশন। ঠিক আছে? সো আমরা আজকে এখানে ক্লোজ করছি। Any questions so far discounted dividend মডেলের ডিসকাশনের উপর? কোনো কোয়েশ্চেন আছে এটার উপরে? এটাতে বেশ অনেকগুলো এক্সারসাইজ আছে। আলটিমেটলি আপনি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস এন্ড ভ্যালুয়েশন এর ফাইনাল এক্সাম দিবেন, আপনাকে বেশ কনসেপচুয়াল প্রবলেম সলভ করতে হতে পারে। সো কনসেপচুয়াল প্রবলেম মোস্টলি কামস ফ্রম দ্য ভ্যালুয়েশন পার্ট। থিওরিটিক্যাল যে প্রবলেমগুলো মোস্টলি কামস ফ্রম দ্য অ্যানালাইসিস অর স্টেটমেন্ট অ্যানালাইসিস পার্ট। ঠিক আছে? সো ভ্যালুয়েশনের যে এক্সারসাইজ গুলো আছে, সেম এগেইন ব্লু বক্স এক্সারসাইজ, সেগুলো একটু বেশি বেশি করার চেষ্টা করবেন। দ্যাট ইজ ইউজফুল ফর ক্লিয়ারিং দ্য কনসেপ্টস ইউ আর লার্নিং। ওকে? সো এটা আপনার আপনি যখন আপনার টার্ম পেপারে কাজ করবেন, আপনার কোম্পানির জন্য যদি ওই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল হয়, যেগুলো আমরা ক্লাসের শুরুতে বলেছি, আপনার ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল ইউজ করতে হবে। এখন ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল ইউজ করতে গেলে আপনি 1 স্টেজ ইউজ করবেন না 2 স্টেজ না 3 স্টেজ, কোনটা করবেন? আপনি এখানে আপনার এইচ মডেলকে ইউটিলাইজ করতে পারেন। দেন আপনার ডিভিডেন্ড গ্রোথ রেট আপনি কিভাবে এস্টিমেট করবেন, সেই লার্নিংটা আজকে ক্লাস থেকে নিতে হবে। ওকে? সো আমি অ্যাটেন্ডেন্স কল করছি। আমি অ্যাটেন্ডেন্স যখন